ওয়েলকাম ওয়েলকাম এভরিওয়ান। অনেকদিন পরে হচ্ছে কি উই আর ব্যাক। ওয়েলকাম টু এসএএফসি। এখন হচ্ছে ইন্টারন্যাশনাল ব্রেক চলছে। ইন্টারন্যাশনাল ব্রেকে হচ্ছে গিয়ে নরমালি আমরা ফ্রেন্ডলি খেলা দেখি, বিভিন্ন কোয়ালিফায়ার্স দেখি, বাট এই 2026 সালে বা যখন একটা ওয়ার্ল্ড কাপ সিজন আসে তখনকার যে ফ্রেন্ডলি ম্যাচগুলো হয়, কোয়ালিফায়ার্স ম্যাচগুলো হয়, সেগুলো আসলে এক্সাইটিং। সেগুলো নিয়ে আসলে অনেক কথা বলার থাকে, অনেকগুলো আন্ডারডগ স্টোরি থাকে, অনেকগুলো রিডেম্পশন স্টোরি থাকে। আজকে হচ্ছে গিয়ে আমরা একদমই শেষে চলে আসছি। মোটামুটি এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপের 42 দল ফাইনাল হয়ে গিয়েছে, আরো 6টা দল কোয়ালিফাই করবে আজকে রাতে বা কালকে সকালের মধ্যে। কিছু ইম্পর্টেন্ট গেম আছে যেগুলো নিয়ে আমরা কথা বলবো। সেটার জন্য আসলে আশা আজকে প্রথমে হচ্ছে গিয়ে আমি আমার কোহোস্টকে ওয়েলকাম করব। আসাদ, যদি স্ক্রিনে আমাদের দুজনকে নিয়ে আসো প্লিজ। Welcome, guys. I hope everyone's doing well. কি অবস্থা? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? হাউ ইজ ইউর এই লাইফ তো গোয়িং? চলতেছে আলহামদুলিল্লাহ, যাই হোক। হ্যাঁ, তো ওকে, ওয়ার্ল্ড কাপ আমরা হচ্ছে, কোয়ালিফায়ার নিয়ে ইয়া অফ কোর্স উইল টক অ্যাবাউট ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স। প্রথমে হচ্ছে গিয়ে আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার নিয়ে কথা বলার আগে একটু ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা বলা উচিত। 4 বছর পরে টুর্নামেন্টটা হয়। এটা মানে হচ্ছে গিয়ে এটা সিজনাল ফুটবল, সিজনাল ফ্যান যাদেরকে আমরা বলি বা নর্মাল যারা রেগুলার ফুটবল খেলা দেখে সবার জন্যই খুবই এক্সাইটমেন্টের একটা বিষয়। অনেক স্টোরি থাকে একটা ওয়ার্ল্ড কাপকে ঘিরে। সেগুলো আসলে আমরা আমাদের ওয়ার্ল্ড কাপ সিরিজে যখন কথা বলবো তখন আমরা আরো কথাবার্তা বলবো। বাট প্রথমে তোমাকে আমি জিজ্ঞেস করবো যে আর ইউ এক্সাইটেড ফর দ্য ওয়ার্ল্ড কাপ, যেটা জুনে হবে? এক্সাইটেড বাট মানে হোপফুল না আর কি নিজের দলের জন্য। হোপফুল না। আমরা আসলে ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা বলার আগে কিছু জিনিস নিয়ে একটু ক্লিয়ার করতে হবে। যখন হচ্ছে কি আজকের ম্যাচগুলো শুরু হবে, এই ম্যাচগুলো কিন্তু সবগুলো একই টাইমে শুরু হবে না, কিছু কিছু ম্যাচ আগে পরে শুরু হবে। তো সবগুলো ম্যাচের রেজাল্ট আমরা একসাথে পাবো না। আমাদেরকে মোটামুটি যারা খেলাগুলো ফলো করবে সবাইকে 2-3টা ডিভাইস নিয়ে বসতে হবে। অবভিয়াসলি আমি 2-3টা ডিভাইস নিয়ে বসবো, স্পেশালি কিছু খেলার দিকে মনোযোগ দিতেই হবে। প্রথমে আমি কোয়ালিফায়ার গুলোর দিকে যাওয়ার আগে তোমার থেকে একটা ওয়ার্ডে শুনতে চাই, তোমার ফেভারিট টিম কোনটা ওয়ার্ল্ড কাপের জন্য? জাস্ট একটা ওয়ার্ড, কোনো এক্সপ্লেনেশন দরকার নেই। ওয়ান না, এক টিম। মিনিট, মানে কোয়ালিফায়ারের জন্য বুঝিনি আমি। না না না, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন কে হবে, জাস্ট একটা নাম, আর কিছু না। বাকি কথা আমরা পরে বলবো। স্পেন। ওকে, আমার হচ্ছে গিয়ে ফ্রান্স। বাকিটা আমরা পরে ডিসকাস করব। এটা আগে থেকে বলে রাখলাম, জাস্ট প্রেডিকশন। এই প্রেডিকশন ধরে হচ্ছে গিয়ে আমরা পরের ওয়ার্ল্ড কাপ সিরিজের এপিসোডগুলো করব। সো প্রথমে হচ্ছে গিয়ে আপনারা স্ক্রিনে দেখছেন, আমরা হচ্ছে গিয়ে কোয়ালিফায়ার পাথওয়ের যেসব ইম্পর্টেন্ট ম্যাচগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনে। প্রথম গেমটা সবচেয়ে ইম্পর্টেন্ট গেম আফটার 2 ওয়ার্ল্ড কাপ এডিশনস। এটা হচ্ছে গিয়ে ইটালির জন্য 8 বছর পরে, টেকনিক্যালি 12 বছর পরে ইটালির সামনে সুযোগ আসছে আবার ওয়ার্ল্ড কাপ খেলার। ইটালিকে হচ্ছে গিয়ে বসনিয়া এন্ড হার্জেগোভিনার সাথে খেলতে হবে। তারপর হচ্ছে গিয়ে পোল্যান্ড সুইডেন গেম, যেটা খুবই খুবই সুন্দর একটা খেলা হবে। রবার্ট লেভানডস্কি শেষ বিশ্বকাপ, বা আলেকজান্ডার আইসাক, ভিক্টর ইউকেরেশ, অ্যান্থনি এলেঙ্গা, এদের সবার প্রথম বিশ্বকাপ হতে যাচ্ছে। কসোভো টার্কিয়ে যারা অনেক আগে থেকে ফুটবল খেলা দেখে তারা জানার কথা। ব্রাজিল যেবার হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয় সর্বশেষবার 2002 সালে, সেবার তুর্কি থার্ড হয়েছিল। এন্ড ওইটাই ছিল ওদের লাস্ট ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করার শেষ আসর। তো তারা আসলে গত 5টা 6টা আসর ফুটবল খেলতে পারেনি, ওয়ার্ল্ড কাপ খেলতে পারেনি। সো এই নতুন জেনারেশনের টার্কি ফুটবলারদের জন্য এটা একটা বড় সুযোগ। দেন হচ্ছে গিয়ে ডেনমার্ক চেকিয়ে। যারা আসলে মিলেনিয়ালস তারা চেকিয়ের কিছু কিছু ফুটবলারকে খুবই পছন্দ করে। পাভেল নেদভেদের কথা বলছি আমি, পোলারের কথা বলছি, রচিস্কির কথা বলছি। বাট ওই চেকি এখন নেই। সো অবভিয়াসলি সবাই চাইবে ডেনমার্ক কোয়ালিফাই করুক, কারণ ডেনমার্ক আসলে দলের কারণে নামের ভারে চেকিয়ে থেকে বেটার একটা টিম। আমরা আসলে হচ্ছে গিয়ে একটা করে ম্যাচ নিয়ে কথা বলবো। শুরুতেই আমি যে ম্যাচ নিয়ে তোমার সাথে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে তোমার কসোভো অ্যান্ড তুর্কি ম্যাচ। খুবই এক্সাইটিং একটা ম্যাচ। প্রথমে আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, ইটস লাইক এ কুইজ। তুমি গেস করে বলতে হবে যে কসোভো কত সালে ইন্ডিপেন্ডেন্ট হয়েছে। হ্যাঁ, জাস্ট হোয়াট টেক এ গেস। কি 1991 থেকে 2001 এর মাঝখানে কোন একটা সময়? নো, 2014। 2014। ইয়েস, কসোভো আমি ফ্যাক্ট চেক করছি এই এখানে বসার আগে। কসোভো 2014 সালে হচ্ছে গিয়ে প্রথম স্বাধীন হয়। অ্যান্ড তারা ফিফার ফুল মেম্বার হয় 2016 সালে। অ্যান্ড 2016 সালে তারা তাদের প্রথম ফিফা অর্গানাইজড ফ্রেন্ডলি গেমটা খেলে তুর্কির এগেনস্টে। অ্যান্ড 10 বছর পরে কসোভো এই টিমটা হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের শেষ ম্যাচটা, দে আর জাস্ট ওয়ান ম্যাচ অ্যাওয়ে ফ্রম ওয়ার্ল্ড কাপ। মানে
এত দ্রুত একটা টিম এত উপরের জায়গায় চলে আসবে এটা মানে কল্পনা করা যায় না, যেখানে আমরা বাংলাদেশ আজকে 50 বছর উপরে ফুটবল খেলি অ্যান্ড আমরা এখন 180 বাইরে, which is very upsetting. So কোসোভো তাদের ফুটবল যাত্রা শুরু করেছে তুর্কির সাথে, অ্যান্ড পসিবলি কোসোভো তাদের ইতিহাসের সবচেয়ে ইম্পর্টেন্ট ফুটবল গেমটা আজকে খেলবে সেই তুর্কির এগেনস্টে। যদিও আসলে খেলাটা কোসোভোতে হবে, কোসোভো ফ্যানদেরকে দেখার জন্য আমি খুবই আগ্রহীভাবে ওয়েট করতেছি, বাট আই থিঙ্ক তুর্কি হচ্ছে গিয়ে তোমার অবভিয়াসলি তারা ওয়ার্ল্ড কাপে যাবে। তাদের জেনারেশনের ফুটবলার গুলো আছে, আর্দা গুলার কথা বলতে পারি আমরা, কেনান ইয়েলদিসের কথা বলতে পারি, হাকান চালাগুলোর কথা বলতে পারি, কোস্তুপোগলুর কথা বলতে পারি। সো আই থিঙ্ক হচ্ছে গিয়ে তোমার তুর্কি যাবে। তোমার কাছে আমি জানতে চাইবো যে তুর্কির কোন দুজন ফুটবলারের জন্য তুমি সবচেয়ে বেশি এক্সাইটেড? হাকান চালানোগলু আর আর্দা গুলার। আচ্ছা, তুর্কি আমি যেটা বিলিভ করি অনেস্টলি যে তুর্কির টিমটা যদি তাদের ফুল পটেনশিয়াল নিয়ে খেলতে পারে তারা মোটামুটি হাইয়েস্ট এই টিমটা ওয়ার্ল্ড কাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পারবে। কোয়ার্টার ফাইনাল খেলার মতো ক্যাপাবিলিটি আই থিঙ্ক তুর্কির আছে। হোয়াট ডু ইউ থিঙ্ক? আমার মনে হয় না রাউন্ড অফ 16 বাদ পড়ে যাবে, কারণ মানে কোয়ার্টার ফাইনালে তোর অনেকগুলো টিম থাকবে যেগুলো আমার মনে হচ্ছে তুর্কি থেকে হচ্ছে মানে কম্পারেটিভলি স্ট্রং। ওকে, বাট মানে আই স্টিল থিঙ্ক যে মানে যদি তুর্কি কোনো করতে পারে দেন আমার মনে হয় যে অবভিয়াসলি ইজ ভেরি মাচ পসিবল যে তুর্কি হয়তো কোয়ার্টার ফাইনাল খেলতে পারে, বাট ইটস জাস্ট এ প্রেডিকশন এই আর কি। তারপর হচ্ছে গিয়ে যে অবভিয়াসলি গেমটা থেকে তুই বলবি না যে ইতালি এখানে কি করতেছে? অফকোর্স আমরা ম্যাচ বাই ম্যাচ আসবো। ওই ম্যাচটা আসলে ওইটা খুবই ইম্পর্টেন্ট ম্যাচ আমার জন্য, ওইটা নিয়ে আমরা সবার শেষে কথা বলবো। দেন দ্য সেকেন্ড ম্যাচ যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে গিয়ে আমার সুইডেন ভার্সেস পোল্যান্ড। সুইডেনে আসলে এখন খুবই ভালো ভালো ফুটবলার খেলে, যাদের মধ্যে কুলুসেভস্কির কথা বললাম, আলেকজান্ডার আইজ্যাক যিনি আসলে 150 মিলিয়ন দিয়ে লিভারপুল কিনেছে, বাট উনি এখন ফুটবল খেলে কিনা নাকি অন্য কোথাও উনি পার্ট টাইম জব করতেছে উই ডোন্ট নো। অ্যান্টনি অ্যালেঙ্গা নিউক্যাসল হয়ে ফুটবল খেলেন। তারপর পোল্যান্ডের কথা বললে অবভিয়াসলি রবার্ট লেভানডস্কি আমাদের জেনারেশনের বেস্ট স্ট্রাইকার। সো উনি চাইবে অবশ্যই আরেকটা ওনার শেষ বিশ্বকাপটা খেলতে, কারণ এটা ছাড়া ওনার সুযোগ নেই ওইভাবে। সো এই গেমটা খুবই এক্সাইটিং একটা খেলা হবে, বাট আই থিঙ্ক মানে পোল্যান্ডের তুই রবার্ট লেভানডস্কি ছাড়া আরো 5টা প্লেয়ারের নাম বল, ধর গান পয়েন্টে ধরে রাখছিল কে বল? ওয়েল আই ডোন্ট নো ম্যাটি ক্যাশের নামই সবার আগে মনে পড়ছে, আর অন্য কারো নাম মানে আই নো চিনি বাট ওইভাবে আসলে মাথায় আসে না আর কি। পিয়নটেক আছে, ম্যাটি ক্যাশের কথা বললাম, জিলেন্সকি আছে যিনি হচ্ছে খেলে, ইন্টার মিলানে খেলেন। সো যাই হোক, আমার মনে হয় যে হচ্ছে এই ম্যাচটা তোমার হচ্ছে পোল্যান্ডই জিতবে, কারণ সুইডেন আসলে কোয়ালিফায়ারে একটা ম্যাচও জিততে পারেনি, তারা কয়েকটা ম্যাচ ড্র করেছে, তারা হচ্ছে গিয়ে বাকি সবগুলো ম্যাচ হেরেছে জাস্ট বিকজ তারা ইউএফএ নেশনস লিগের তোমার হচ্ছে পয়েন্টস টেবিলে এগিয়ে ছিল দেখে তারা হচ্ছে এখানে কোয়ালিফায়ার খেলার সুযোগ পাইছে, তা না হলে তারা সেটাও পাইতো না। সো আই থিঙ্ক রবার্ট লেভানডস্কি তার শেষ ওয়ার্ল্ড কাপটা খেলার জন্য 2026 ওয়ার্ল্ড কাপ খেলবে। দ্যাটস ইট। তারপরের ম্যাচ যেটা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে গিয়ে তোমার চেকিয়া এন্ড ডেনমার্ক। সেটা নিয়ে একই জিনিস যে উই ডোন্ট নো আসলে, মানে আমরা 5টা বা 10টা ফুটবলারের নাম বলতে পারবো না এখান থেকে, বাট স্টিল আমরা জাস্ট কভার করবো। আই থিঙ্ক ডেনমার্ক গেমটা ইজিলি জিতে নেবে। ডেনমার্কে কিছু ভালো ভালো ফুটবলার আছে, যেমন তুমি ড্যামসগার্ডের কথা জানো, রাসমুস হয়লুন্ড যিনি ভালো ফুটবল খেলছেন তোমার হচ্ছে গিয়ে ইয়াতে, নরগার্ড যিনি খুব ভালো ফুটবল খেলেন, নেপোলিতে এক্স্যাক্টলি। সো আই থিঙ্ক ডেনমার্ক উইল উইন দিস গেম নো ম্যাটার হোয়াট। এখান থেকে আসলে চেকিয়ার আসলে খুব একটা সুযোগ দেখি না, বাট হু নোস, মানে ওয়ার্ল্ড কাপ আন্ডার টিম সচরাচর কয়েকটা টিম যায়। সো আই থিঙ্ক হইলে হইতে পারে, বাট আমার মনে হয় না ইটস আনলাইকলি যে ডেনমার্ক ম্যাচটা হারবে। সো যেই ম্যাচটা নিয়ে আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, যেটা নিয়ে আমি আসলে কথা বলার জন্য সবচেয়ে বেশি উদ্গ্রীব হয়ে বসে আছি, সেটা হচ্ছে দিস গেম, ইটালি ভার্সেস বসনিয়া এন্ড হার্জেগোভিনা। ইতালি হচ্ছে গিয়ে ব্রাজিলের পরে বেস্ট ফুটবল প্লেইং নেশন। ওয়ার্ল্ড কাপের সংখ্যা যাচাই করলে হচ্ছে আই থিঙ্ক মানে ব্রাজিলের পরে বেস্ট ফুটবল প্লেইং নেশন ইজ জার্মানি, মানে देयर ইজ নো ডাউট অন দ্যাট। ইতালি হচ্ছে তোর মানে ফেল অফ। ওয়েল ইয়েস, তোমার সাথে আমি এখানে এগ্রি করি, ফেল অফ, বাট তুমি যদি মানে হোল ফুটবলটা চিন্তা করো, মানে ডোমেস্টিক লিগ থেকে শুরু করে ক্লাবস থেকে শুরু করে, আমি সেই জায়গা থেকে বলছি যে ব্রাজিলের পরে যদি কোনো বড় ফুটবল প্লেইং নেশন থাকে আই থিঙ্ক ইটস ইটালি। বাট ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স যাচাই করলে অফকোর্স ইটস জার্মানি, এটা আসলে কোনো সন্দেহ নাই। ইভেন কিছু কিছু ক্ষেত্রে ব্রাজিলের থেকেও জার্মানি বেটার
এটা মানে অস্বীকার করার কোনো সুযোগ নেই। হুম, ফার্স্ট, বাট এই টিমটা 2014 সালের পরে আর ওয়ার্ল্ড কাপ খেলতে পারেনি। সো হ্যাঁ 2014 সালে এবারও তো কোন রকমে খেলতেছে, তাও মানে 32 টিমস নেয়ার কারণে। ইয়াস, টার্গেট নেওয়ার কারণে। তোমার মনে আছে কিনা 2014 সালে যখন ব্রাজিলে ওয়ার্ল্ড কাপ হয়, তখন আমার মনে পড়ে আন্দ্রেয়া পির্লোর একটা ফ্রি কিকের কথা, যেটা হচ্ছে গিয়ে তোমার বাইরে লেগে চলে আসছিল অ্যাগেন্স্ট ইংল্যান্ড। এন্ড তারা এবার গ্রুপ স্টেজে বাদ পড়ে যায়। 2010 সালে তারা গ্রুপ স্টেজে বাদ পড়ে যায়, and তারপর থেকে তারা ওয়ার্ল্ড কাপে খেলতে পারেনি। মানে একটা পুরো জেনারেশন অলরেডি ইতালির যারা ওয়ার্ল্ড কাপ খেলতে পারেনি। এন্ড হচ্ছে গিয়ে এইবার যেসব আমি নিউজগুলো দেখলাম, ইতালি যেগুলো বড় বড় স্পোর্টস চ্যানেলগুলো আছে, জার্নালগুলো আছে, তারা সবাই হচ্ছে গিয়ে মানে তাদের ম্যাগাজিনের ফ্রন্ট পেপার গুলো হচ্ছে গিয়ে ছোট ছোট ইতালিয়ান সাপোর্টারদের ছবি দিয়ে বানাইছে, লাইক আমাদেরকে ওয়ার্ল্ড কাপ খেলা থেকে বঞ্চিত হইল না, বা আমাদেরকে হচ্ছে গিয়ে ফুটবল থেকে আরো দূরে নিয়ে যায় না, এমন টাইপের একটা মেসেজ দিয়ে হচ্ছে কি ইটালিকে চিয়ার করার চেষ্টা করা হয়েছে। বাট ইটালি আসলে আগের ম্যাচটা নর্দার্ন আয়ারল্যান্ডের সাথে যেভাবে খেলছে প্রথম 45 মিনিট, আই ডোন্ট থিঙ্ক কোনো একটা টিম যে টিমটা ওয়ার্ল্ড কাপে খেলবে ওরা এত বাজেভাবে ফুটবল খেলে। বাট অবভিয়াসলি তারা সেকেন্ড হাফে গিয়ে ভালো ফুটবল খেলছে, এন্ড তখনই আসলে তারা গেমটা বের করে আনছে। বাট মানে এখন পর্যন্ত আসলে ইটালি ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলবে, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং টিমের মতো পারফর্ম করতেছে না, সত্যি কথা সেটা। আচ্ছা দেখ, মানে এখানে আমার কথা হচ্ছে যে, তো তুই যে বললি যে ব্রাজিলের পরে সবচেয়ে বেস্ট ফুটবল প্লেইং নেশন হচ্ছে ইটালি, বাট মানে তুই কোন সেন্সে এটা বললি যে ব্রাজিলের ডোমেস্টিক লিগ ঠিক আছে, মানে ওই ব্রাজিলের ডোমেস্টিক লিগ কি তুই দেখিস আদৌ? ব্রাজিলের ডোমেস্টিক লিগ, জাস্ট বিকজ ব্রাজিলের ডোমেস্টিক লিগ হচ্ছে গিয়ে তোমার ইউরোপে নাই, সেজন্য ব্রাজিলের ডোমেস্টিক লিগকে আমরা ওইভাবে মূল্যায়ন করি না। বাট তুমি যদি হচ্ছে গিয়ে ব্রাজিল এবং অফকোর্স আর্জেন্টিনার কথা আমি বলবো, দুটো দেশেরই তুমি ডোমেস্টিক ফুটবলটাকে একটু ভালো করে ফলো করার চেষ্টা করবা। মানে এক্সাইটমেন্ট থেকে শুরু করে ফ্যান বেস সবকিছু মিলায়ে তারা আসলে ইউরোপিয়ান কোনো ক্লাবের থেকে কোনো কম্পিটিশনের থেকে আসলে পিছায় নাই, আই থিঙ্ক। হ্যাঁ হইতে পারে এক্সাইটমেন্ট, বাট মানে ফুটবলের কোয়ালিটি যেটা মানে তুই বললি আর কি, হ্যাঁ, মানে অফকোর্স ইটালিয়ান। ফুটবলের কোয়ালিটির কথা বললে অবভিয়াসলি তোমার হচ্ছে গিয়ে ইটালিয়ান সিরিয়া বেটার ব্রাজিলিয়ান লিগের থেকে। বাট মানে এটা তো তুমি স্বীকার করবে যে ব্রাজিল ইটালি থেকে ভালো ফুটবলার প্রডিউস করে। হ্যাঁ না, বাট আমার পয়েন্ট এটা না, আমার পয়েন্ট হচ্ছে ধর তোর মানে ইটালি প্রিমিয়ার লিগের যে অ্যাসেনশনটা হয়েছে এরপর থেকে ইটালি আহামরি কি ফুটবল প্রডিউস করছে। ধর ইটালি তো এখন হচ্ছে মানে হয় আঙ্ক ফুটবলারদের রিটায়ারমেন্ট প্লেস হয়ে গেছে এখন একরকম, মানে হয় হ্যাঁ, সৌদি সেটা যাবে টাকার জন্য, আর না হলে হচ্ছে ইটালিতে যাবে যদি ইন কেস মানে টপ লেভেলে খেলতে চায়, টপ লেভেল না মানে ইন কেস ইউরোপে থাকতে চায়। দ্য থিং ইজ, এখানে বিষয়টা হচ্ছে গিয়ে ইটালিয়ান ফুটবলের এরকম খারাপ অবস্থা হওয়ার প্রথম কারণ হচ্ছে গিয়ে কালচোপোলি নামে একটা ঘটনা আছে, যেটা হওয়ার কারণে হচ্ছে গিয়ে মূলত ইটালিয়ান ফুটবলের ডাউনফল শুরু হয়। আর আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে ইটালিয়ান ফুটবলে কোনো ইনভেস্টমেন্ট নাই, আর তারা আসলে তাদের ফুটবলটাকে ওইভাবে প্রচার প্রচারণা ওইভাবে করতে পারতেছে না রাইট নাও। এটা একটা জিনিস। বাট তুমি যদি আসলে ফুটবলের এসেন্স একদম শুরু থেকে চিন্তা করো, মানে মডার্ন ফুটবল ইটালির হাত ধরে আসছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। তুমি যদি লাইক 1980s এর এসি মিলান টিমকে দেখো, ইটালিয়ান টিমকে দেখো, বা তারপরে হচ্ছে গিয়ে 1980 থেকে 2010 পর্যন্ত সিরিয়ার যে ডমিনেশন, পুরোপুরি সেটা ইটালি সিরিয়া থেকে আসছে, ইটালিয়ান ফুটবল থেকে আসছে। তখন প্রিমিয়ার লিগ নিয়ে কথা বলতো না, প্রিমিয়ার লিগ নিয়ে কথা বলা শুরু হচ্ছে লাইক 2005 এর পরে, বা এখন তারপর আবার মাঝখানে তোমার লা আই থিংক লিগার একটা মানে 2004 আর্সেন ওয়েঙ্গার আসার পর থেকেই। আর্সেনাল ওয়েঙ্গার আসার পর থেকে। এন্ড আমার কাছে মনে হয় যে প্রিমিয়ার লিগ পিক হিট করে শুরু করছে যখন হোসে মরিনিও প্রিমিয়ার লিগ আসছে। তিনজন ম্যানেজার, হোসে মরিনিও, আর্সেন ওয়েঙ্গার এন্ড অ্যালেক্স ফের্গুসন, তারা তিনজন প্রিমিয়ার লিগকে পপুলার করছে। মানে প্লেয়ারদের থেকে আমার কাছে মনে হয় যে এই তিনজন ম্যানেজারের অরা বেশি ছিল তখনকার সময়, ইনফ্লুয়েন্স বেশি ছিল প্রিমিয়ার লিগে। এন্ড তারপর যেটা হয় যে যখন আসলে প্রিমিয়ার লিগ গ্লোবাল একটা অডিয়েন্স গ্র্যাব করা ক্যাপচার করে, তখন আসলে ইতালিতে যেসব বড় বড় মেগাস্টাররা খেলতো তারা আসলে আস্তে আস্তে ইতালি থেকে সরে চলে আসছে তোমার প্রিমিয়ার লিগের দিকে। তো আমার কাছে মনে হয় যে ওই কারণে আসলে ইটালিয়ান লিগটা ওইভাবে আর ফ্লোরিশ করতে পারে নাই, এটা একটা কারণ। আর 2010 এর দশক যদি আমি বলি, সেটা পুরোপুরি লা লিগে ডমিনেট করছে, তখন আসলে প্রিমিয়ার লিগের কথা বলেও লাভ নাই। তারপরেও আমার করোনা পরবর্তী সময় যদি তুমি বলো, সেখানে আবার এখন প্রিমিয়ার লিগ ডমিনেট করতেছে। বাট আমার কাছে এখন যদি তুমি আমাকে জিজ্ঞেস করো যে লা লিগার কোয়ালিটি এবং সিরিয়ার কোয়ালিটি নিয়ে কথা বলি, ওভারঅল কোয়ালিটি, মানে ফুটবল ক্লাবস, ফুটবল কিভাবে খেলা হয়, কিভাবে হচ্ছে কি তোমার ডোমেস্টিক লিগটা কন্ট্রোল করা হয়, ম্যানেজিং বডি, সবকিছু মিলায় আমি অনেস্টলি বিলিভ করি সিরিয়া লা লিগা থেকে বেটার, রেফারি থেকে শুরু করে সবকিছু মিলায়। সিরিয়াতে কনস্ট্যান্টলি তোমার 6টা টিম চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট করে মোটামুটি। শেষে হয়তো তোমার লাস্ট 10 ম্যাচ ডে পর্যন্ত যাওয়ার পরে ইন্টার মিলান, এসি মিলান বা ইউভেন্টাস এরা ফাইট করে। বাট নর্মালি 6টা টিম কম বেশি থাকে, ফাইট করতে থাকে, যেটা আসলে প্রিমিয়ার লিগের পরে
প্রিমিয়ার লিগই পারে, সিরিয়া পারে, লা লিগাতে ওই যে অ্যাজ ইউজুয়াল তোমার বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ। আর তো আমি বুন্দেসলিগা এন্ড সিরিয়ার তোমার লিগ ওয়ানের কথা তো বলতেই চাই না, এটা জাস্ট ফার্মার্স লিগ। এটা হচ্ছে সেটা কথা। গেল। এবার এন্ড বাকি ইটালির যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে ইটালিতে যে জিনিসটা নিয়ে আমি সবচেয়ে বেশি কনসার্ন সেটা হচ্ছে কি ইটালির কোনো স্ট্রাইকার নেই। প্রথম কথা হচ্ছে এটা, ইটালির ভালো কোনো অ্যাটাকার নেই। ফেডেরিকো কিয়েজাকে হচ্ছে কি দলে নেওয়া হয়েছিল, তোমার এই ইন্টারন্যাশনাল ব্রেকের শুরুতে উনি ইনজুর্ড হয়ে যায়, উনি একটা ম্যাচও খেলতে পারেনি, হয়তো ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে কিনা সেটার কোনো গ্যারান্টি নাই। অ্যান্ড তার থেকে বড় কথা হচ্ছে গিয়ে এই ইটালিকে যদি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে, তুমি ইটালিকে কতটুকু পর্যন্ত দেখতে পাচ্ছ? কোন রাউন্ডে কি ইটালি থেমে যাবে? রাউন্ড অফ আচ্ছা, এবার তো হচ্ছে 32 টিমস এর মানে 48 টিমস না এবার তো। ইয়েস, রাউন্ড অফ 32 16। হ্যাঁ, রাউন্ড অফ 32। আমার মনে হয় হাইয়েস্ট রাউন্ড অফ 16 পর্যন্ত যাবে, মানে ইটালি আর তুর্কি হচ্ছে সেম জায়গায় গিয়ে জার্নি স্টপ করবে হয়তো। ইটালি আর তুর্কির মধ্যে তুমি কাকে এগিয়ে রাখবা? ইটালি। ধরো ওদের একটা ম্যাচ হচ্ছে, মানে এরপর আমি ইটালিকে আগে রাখবো আর কি। হ্যাঁ, বাট আই থিংক আই থিঙ্ক ক্রিয়েটিভ ও, ফুটবলারদের কথা বললে তুর্কি ইজ হ্যাঁ মাচ ও মোর মানে তুর্কি এখন হচ্ছে ওভারঅল বেটার আর কি। ওভারঅল বেটার, ইয়া এক্স্যাক্টলি। বেশ ভালো একটা অলরাউন্ডেড টিম তুর্কি। ইটালির আসলে ডিফেন্স খুবই ভালো, মিডফিল্ড মোটামুটি ভালো, তার উপরে আসলে কিছু নাই। পিউ এসপোসিতো আছেন, উনি মোটামুটি পারফর্ম করে, বাট উনি সব ওয়ার্ল্ড ক্লাস না। সো বাট কার্লো অ্যানচেলত্তি গতকাল একটা কথা বলছিল যে ওয়ার্ল্ড কাপে আসলে কোন টিম সবচেয়ে বেশি গোল করে সেটা বিষয় না, বরং ওই টিমগুলোই ভালো পারফর্ম করে বা চ্যাম্পিয়ন হয় যারা আসলে সবচেয়ে কম গোল কনসিড করে। সো দেখা যাক ইটালি আসলে কতটুকু পর্যন্ত যেতে পারে। হ্যাঁ, আই এটা হোপ হচ্ছে ধর কার্লোর কথাটা এইভাবে মানে বাইট ব্যাক করে না যে ইটালি সবচেয়ে কম গোল কনসিড করছে, 3টা ম্যাচে একটা গোলও খায় না, বাট 3টা ম্যাচই ড্র ছিল আর কি, যেহেতু অ্যাটাকার সবগুলো হচ্ছে অ্যাস। তো এর ইয়া কারণে হচ্ছে সেটা ইয়ে সেটাও করে। হতে পারে, সেটা হতে পারে কারণ অলরেডি যখন মানে ডিসেন্ট একটা ফুটবল টিমের সাথে যখন ইটালি ফুটবল খেলছে, লাইক আমি তোমাকে বলতে চাচ্ছি নরওয়ের সাথে, ইটালি আর ডিস্ট্রয়েড, ইট ওয়াজ ডিস্ট্রয়েড বাই নরওয়ে, এটা সত্যি কথা। তো আসলে যদি কোনো বড় টিমের সাথে খেলা পড়ে যায় ইটালির, লাইক তোমার ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, জার্মানি আর এনি ক্লাব, এনি কান্ট্রি, তাহলে আসলে ইটালি তখনই বাদ পড়ে যাবে, এটা মানে মোটামুটি শিওর, কনফার্ম। বাট স্টিল ইটালি ওয়ার্ল্ড কাপ খেলুক, ইটালির মতো একটা নেশন ওয়ার্ল্ড কাপে থাকবে না টানা 3টা আসর ধরে, এটা আসলে মেনে নেওয়ার মতো না। কোন কথা হচ্ছে সেটা, তাছাড়া হচ্ছে কি এইবার এটা, যদি না থাকে আমার মনে হয় ইটালির ফুটবলিং লাইসেন্স ক্যান্সেল করা উচিত। হ্যাঁ মানে এত বড় একটা ফুটবল প্লেইং নেশন ওয়ার্ল্ড কাপ খেলতে পারছে না, এটা আসলে মানার মতো না। এন্ড মানে একটা জেনারেশন পুরোটাই ওয়ার্ল্ড কাপ না খেলে যাবে, এটা আরো বড় আফসোস হবে। লাইক যারা এখন তোমার সিনিয়র ফুটবলার আছে, তোমার ডিমার্কো, বাস্তনি, বাস্তনি না, বাস্তনি ইয়াং স্টিল, বারেল্লা আছে, আহ, তারা আসলে ওয়ার্ল্ড কাপ আর কখনো খেলতে পারবে না যদি তারা 26 না খেলে, 30 পর্যন্ত ওয়েট করতে হবে। ইটস এ লং টাইম। সো আই থিঙ্ক ইটালির কোয়ালিফাই করা উচিত। যদিও খেলাটা হচ্ছে গিয়ে বসনিয়াতে। আম, একটা হচ্ছে গিয়ে আমি রিপোর্ট দেখছি যেখানে হচ্ছে গিয়ে বসনিয়া যখন পেনাল্টি শুট আউটে গেমটা জিতে, তখন ইটালিয়ান হচ্ছে গিয়ে ফুটবলার হচ্ছে সেলিব্রেট করতেছিল, বিকজ তারা একটা ইজি অপোনেন্টের সাথে খেলবে। এটা নিয়ে আসলে বসনিয়ার ফ্যানরা, বসনিয়ার প্লেয়াররা একটু মন খারাপ করছে বা কটূক্তি করছে, লাইক তারা এভাবে করে সেলিব্রেট করা উচিত হয় না, এটা ডিসরেসপেক্টিং। এই ম্যাচটা দেখার সময় আমি সবচেয়ে বেশি এক্সাইটেড থাকবো এক, বসনিয়া আসলে কি, বসনিয়ান ফ্যানরা কিভাবে রিয়েক্ট করে, কারণ বসনিয়ার এখন পর্যন্ত সবচেয়ে বড় উইনটা কিন্তু ইটালির এগেনস্টে, এন্ড বসনিয়া মাঠে সেটা 1996 সালে 2-1 তারা ইটালিকে হারায়, এন্ড এটা ছিল তাদের ইতিহাসে সবচেয়ে বড় উইন এখন পর্যন্ত। সো এটাও আমি মনে করি যে বসনিয়ার জন্য সবচেয়ে বড় সুযোগ। এন্ড বাই দ্য ওয়ে, আমি একজন ফুটবলার কথা বলতে ভুলে গেছি, বসনিয়াতে যিনি খেলেন, এডিন জেকো, দিস গাই স্টিল প্লেস ফুটবল। যারা এডিন জেকোকে চেনে না তাদেরকে আমি মনে করে দিতে চাই, 2011-12 সিজনে বা 11-12 এক্স্যাক্টলি, যখন ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগ জিতে, ওই টিমে শুধু আগেরও ছিল না, ওই ইডেন জেকো ছিল। ইডেন জেকো সিরিয়াতে খেলেছে, সিরিয়াতে উনি 100 গোল করেছে, প্রিমিয়ার লিগে 100 গোল করেছে, লা লিগাতে খেলেছে, এখন উনি শালকেতে খেলে, এন্ড শালকেকে উনি হচ্ছে এবার বুন্দেসলিগাতে নিয়ে যাবে। সো হি ইজ স্টিল প্লেইং, এন্ড আসলে পুরো বসনিয়া আসলে ওনার দিকে তাকিয়ে আছে, উনি আরেকটা ওয়ার্ল্ড কাপ খেলুক, এটা সবাই চায়। বাট আই রিয়েলি হোপ ইটালি উইল উইন দিস। এটা হচ্ছে কথা আমাদের। আর তারপর আরো দুটো কোয়ালিফায়ার বাকি, যেগুলো নিয়ে আসলে কারো খুব একটা কেয়ার নাই, এটা সত্যি কথা। বাট স্টিল আমরা একটু কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে তোমার জামাইকা এন্ড অ্যাঙ্গোলার খেলা। আই ডোন্ট নো মানে কোন টিম ভালো করবে, আই থিঙ্ক জামাইকা কোয়ালিফাই করবে।
আর বলিভিয়া সুরিনাম মনে হয় প্রথমবারের মতো হচ্ছে কোয়ালিফায়ার খেলতেছে, বাট ইটস বলিভিয়া আই থিঙ্ক ওয়ার্ল্ড কাপে যাবে। এছাড়া আসলে কোনো কিছু নেই না, বলিভিয়াতে আসলে কারা খেলে, জামাইকাতে কারা খেলে, কঙ্গোতে কারা খেলে। তো ইয়া, তোমার কি মনে হয়, তুমি তো আমার আমার তো মনে হয় তোর বলিভিয়া আর ইরাক খেলবে, সুরিনামকে অলরেডি হচ্ছে তোর মানে ও এলিমিনেট ইয়া আম করে সরি, দিচ্ছে। ইরাক খেলবে। ওকে ওকে ওকে, মাই মিস্টেক। বলিভিয়া ইরাক যদি খেলে, স্টিল আই থিঙ্ক বলিভিয়া উইল কোয়ালিফাই। ইরাকের আসলে ওই সুযোগ নেই। ইরান হলে আই উড সে ইরান। আর ইরান ইজ জ্যামাইকা হচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর সাথে খেলবে আর কি। কঙ্গোর সাথে খেলবে, ইয়া। আমার প্রেডিকশন গুলো ছিল, আমি প্রথম থেকে আবার বলছি, বসনিয়ার সাথে ইটালি কোয়ালিফাই করবে, সুইডেনের সাথে পোল্যান্ড কোয়ালিফাই করবে, কসোভো তুর্কি যাবে, এন্ড ডেনমার্ক। হোয়াট ডু ইউ থিঙ্ক? আচ্ছা, আমি হচ্ছে ইটালি যাচ্ছে, সুইডেন যাচ্ছে, আমার মনে হয় না যে পোল্যান্ড এটা পুল অফ করতে পারবে, তুরস্ক যাচ্ছে, আর এটা হচ্ছে তোর ডেনমার্ক। মানে তোর সাথে আমার জাস্ট একটাতেই ওকে, ইয়া। আই থিঙ্ক মানে তুমি যদি ফুটবল ভালো একটা ম্যাচ চিন্তা করো, তাহলে আই থিঙ্ক সবচেয়ে বেটার ম্যাচ দুটো টিম হচ্ছে তোমার সুইডেন ডেনমার্ক, সরি সুইডেন এন্ড পোল্যান্ড। তাদের খেলাটা হচ্ছে ভালো খেলা হবে, নাহলে বাকি খেলাগুলো কিন্তু সব এক পেশে খেলা হবে। লাইক কসোভো চেষ্টা করবে পুরোটা ম্যাচ হচ্ছে ডিফেন্ড করার, চেকি চেষ্টা করবে পুরো ম্যাচ ডিফেন্ড করার, এন্ড অবভিয়াসলি বসনিয়া চেষ্টা করবে পুরোটা ম্যাচ ডিফেন্ড করার। যদি কোনো একটা খেলা মানে হাড্ডাহাড্ডি হয়, ভালো একটা মানে হচ্ছে কি কম্পিটিটিভ খেলা হয়, তাহলে আই গেস এটা পোল্যান্ড সুইডেনের গেম হবে। বাট আই স্টিল থিঙ্ক রবার্ট বোলস্কি উনি হচ্ছে গোল করবেন, উনি ওনার কান্ট্রিকে আরো একবার ওয়ার্ল্ড কাপে নিয়ে যাবেন। এরপরেও তোর আমার মনে হয় না যে মানে সুইডেনের যে প্লেয়াররা আছে মানে অ্যাটাকিং লাইন ভালো আর কি। ভিক্টর গ্রোসারিস কি খেলবে? ইয়েস, ভিক্টর ইউকেরেশ খেলবে। আচ্ছা, তোমার আমার ভিক্টর ইউকেরেশ নিয়ে একটা প্রশ্ন। হ্যাঁ, তুমি কি ভিক্টর ইউকেরেশকে বায়ার্ন মিউনিখে দেখতে চাও কিনা আফটার মানে হ্যারি কেইন? আসলে হ্যারি কেইনের লেভেলে তো ইয়োকেরেস না, সো মানে নিলে ইউকেরেশ মাত্র শুরু করছে টেকনিক্যালি। আই থিঙ্ক উনি যদি আর্সেনালে থাকে, এন্ড আমার কাছে ওনার যতটুকু ফুটবল খেলা দেখছি, আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে উনি হ্যারি কেইন বা রবার্ট লেভানডস্কির মতো রেগুলার বেসিসে এরকম গোল করার অ্যাবিলিটি ওনার আছে। ওনার আসলে এরকম একটা টিম দরকার যেখানে উনি ফ্লারিশ করতে পারবে, এন্ড মানে এরকম হচ্ছে গিয়ে ভয়ঙ্কর গোল স্কোরার হওয়ার জন্য সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম হচ্ছে তোমার বায়ার্ন মিউনিখ। রবার্ট ল্যান্ডস্কি অলরেডি ফ্লারিশ করছে বায়ার্ন মিউনিখে, হ্যারি কেইন কন্টিনিউয়াসলি ফ্লারিশ করতেছে, হু নোস হয়তো ব্যালন ড'র পেলেও পেতে পারে, কারণ বায়ার্ন মিউনিখ ওরকম একটা ওয়ার্ল্ড সিজন কাপ পার তো করতেছে, এন্ড অফ কোর্স ওয়ার্ল্ড কাপ এবারেও সিজন। ব্যালন ডি'র সম্ভবত তোর মানে মেসি নিয়ে নিবে যদি এটা ওয়ার্ল্ড কাপ ইয়া, সিজন। মানে মেসিকে নিয়ে একটা স্পেকুলেশন ক্রিয়েট করতে চাচ্ছে, যেটা লাইক মেসি হয়তো খেলবে কি খেলবে না, বাট উই অল নো মেসি খেলবে, স্বাভাবিক এটা। মেসি খেলবে, এন্ড আই থিঙ্ক ভিক্টর ইউকেরেশ ক্যারিয়ারের কোনো না কোনো একটা সময় প্রাইমে থাকা অবস্থায় ওনার বায়ার্ন মিউনিখে যাওয়া উচিত। মানে ইট উইল বি গুড ফর হিম, ফর হিজ ক্যারিয়ার। কারণ আর্সেনালে আই থিঙ্ক উনি আসলে মানে হয়তো ক্যারিয়ার শেষে 200-300 গোল করতে পারবে, এর থেকে বেশি না, বা 250 গোল মেবি। তো এরপর ইয়া, একটা মানে ফার্মার্স লিগে এর চেয়ে বেশি গোল করার থেকে আমার মনে হয় প্রিমিয়ার লিগে 200 গোল করা বেটার। এবং ইয়োকেরেসের নাম্বার তো আহামরি খারাপও না। না, নট ব্যাড, বাট উনি আসলে এর থেকেও ভালো করতে পারেন। উনি মানে পার সিজন 35-40 গোল করার মতো ফুটবলার, আমি এটা বিলিভ করি। উনি ওরকম লেভেলের স্কোরার। এন্ড বায়ার্ন মিউনিখে তো তোমার ধরো, তুমি যদি বায়ার্ন মিউনিখে রবার্ট লেভানডস্কির খেলা থেকে থাকো, বা এখন যদি তুমি হ্যারি কেইনের ফুটবল ফলো করো, রবার্ট লেভানডস্কির আসলে খুব একটা মানে কাজ করতে হয়নি, উনি জাস্ট ফিনিশ করছে, দ্যাটস ইট। ডিপ বক্সের মধ্যে ছিল, বক্সের আশেপাশে ছিল, ওই জায়গা থেকে ওয়ান টাচ টু টাচ গোল। হ্যারি কেইন আসলে সেটাই করছে, বাট হ্যারি কেইনের রোলটা একটু ডিফারেন্ট। উনি নিচে এসে হচ্ছে গিয়ে চেষ্টা করে গেমটা হচ্ছে গিয়ে মানে নিজে হাতে নেওয়া। উনি বেশ ভালো বেনজেমার মতো গেম ক্রিয়েট করার ট্রাই করে। তো এই জায়গা থেকে একটু হয়তো বেটার হ্যারি কেইন, বাট আই গেস স্টিল মানে মানে যেটা আসলে বায়ার্ন মিউনিখ অলওয়েজ করে, স্কোরার দিকে দিয়ে ওরা হচ্ছে অলওয়েজ জাস্ট একটা বিশেষে গোল করানোর যে ফুটবলটা খেলায় ওরা, সেটাই হ্যারি কেইনকে দিয়ে করছে। এটা হচ্ছে একটা কথা। আর নরমালি যদি আমরা অন্য ম্যাচগুলোর কথা বলি, একটা বড় খেলা হয়েছে যেটা হচ্ছে কি তোমার ব্রাজিল হচ্ছে কি তোমার ফ্রান্সের গেম। মানে ব্রাজিল কম্পিট করতে পারছে, সেটা নিয়ে আম হ্যাপি যে ব্রাজিল ফ্রান্সের মতো একটা টিম যাকে আমরা ওয়ার্ল্ড কাপ উইনিং শাউট দিচ্ছি, এই টিমের সাথে কম্পিট করতে পারছে, বেশি বাজেভাবে হারে নাই। মানে এটাতেই আই থিঙ্ক তোমার হ্যাপি হওয়া উচিত। হোয়াট ডু ইউ থিঙ্ক? আই থিঙ্ক তো ম্যাচ ড্র করতে পারতো, শেষে তো একটা মিস করছে। ইয়া, ভিনিসিয়াস জুনিয়র আসলে সেটা শেষে যেটা মিস করছে সেটা মেনে নেওয়ার মতো না। মানে ভিনিসিয়াসের ফর্ম তো এখন মানে ভিনিসিয়াস ফর্ম, সো সমস্যা নেই। লেটস হোপ উনি ওনার
মাদ্রিদে রেখে যাওয়া ফর্মটা আবার হচ্ছে ইংলিশের ব্রেক শেষে মাদ্রিদেই খুঁজে পাবো। লেটস হোপ সো। ওকে, আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি। আর আসলে কথা বলার কিছু নাই। লেটস হোপ আমার টিম ইতালি কোয়ালিফাই করবে, ওয়ার্ল্ড কাপে যাবে, আমি কোনো একটা টিমকে সাপোর্ট করতে পারবো এবার। অলদো আমার আসলে মানে আমার আই থিঙ্ক তোমারও ইন্টারন্যাশনাল গেম নিয়ে খুব একটা জ্ঞান নাই, ইটস অল রিয়াল মাদ্রিদ অ্যান্ড ক্লাব ফুটবল। যাই হোক, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর লিসনিং। দেখা হবে নেক্সট এপিসোড। ওকে, টেক কেয়ার, গুড বাই। বাই বাই।